শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। গত 15 জানুয়ারি 4 সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এই 4 কমিশনের মধ্যে আছে পুলিশ সংস্কার কমিশনও। এই উপমহাদেশে পুলিশ বাহিনী গঠনের ইতিহাস আমাদের কম বেশি জানা। ব্রিটিশ সরকার তাদের নিজ দেশে ফৌজদারি অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা সহ জনকল্যাণে পুলিশ বাহিনী গঠন করলেও ভারতবর্ষে এই বাহিনী গঠন করা হয়েছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ও বিক্ষোভকে দমন করে ঔপনিবেশিক শাসনকে পাকাপোক্ত করতে। পরবর্তীতে পুলিশ আইন, ফৌজদারি কার্যবিধি সহ অন্যান্য আইনের আওতায় আইন শৃঙ্খলা রক্ষা সহ জনকল্যাণমূলক কিছু কাজ পুলিশের কর্মপরিধিতে যুক্ত হলেও সরকারের বৈধ অবৈধ স্বার্থ সংরক্ষণকারী বাহিনী হিসেবে পুলিশ পরিচিত হয়েছে পাকিস্তান আমল থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশেও। জনগণের ন্যায়সঙ্গত দাবি আদায়ের বিভিন্ন সংগ্রামে সরকারের পক্ষে পুলিশকে জনগণের বিরুদ্ধে দাঁড়াতে দেখে অভ্যস্ত আমরা। এর সাথে ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতি তো আছেই। 2024-এর জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিপক্ষে পুলিশের সহিংস ভূমিকার কারণে অন্যান্য রাষ্ট্রের অন্যান্য বিষয়ের সাথে সাথে পুলিশ সংস্কারের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সেই পরিপ্রেক্ষিতে গঠন করা হয় পুলিশ সংস্কার কমিশন। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় জনবান্ধব পুলিশের প্রত্যাশা পূরণে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ। আলোচনায় আজকে আমাদের সঙ্গে 3 জন বিশেষজ্ঞ উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, লোক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে রয়েছেন জনাব আশরাফুল হুদা, সাবেক পুলিশ মহাপরিদর্শক। আমাদের সঙ্গে রয়েছেন জনাব মির্জা আল মাহমুদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ। আপনাদের 3 জনকে স্বাগতম, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। শুরুতে যদি একটু আইডিয়ালটা এস্টাবলিশ করতে চাই যে জনবান্ধব পুলিশ আসলে কি, এবং পুলিশ যে জনবান্ধব নয় এই ধারণাটা কতটুকু সত্য? জনাব কলিমুল্লাহ স্যার, আপনাকে দিয়ে শুরু করি। কোইন্সিডেন্টালি আপনার হিউম্যান রাইটস ম্যানুয়াল ফর দ্য পুলিশ এটি প্রথম যখন প্রণয়ন করা হয়, তার ওয়ান অফ দ্য কো অথার্স ছিলাম আমি, জাস্টিস প্রয়াত শোভান, প্রয়াত আইন সচিব ফারুক সাহেব, তারা আমার সঙ্গে ছিলেন। এবং সেখানে আমার কাছে যে বিষয়টি মনে হয়েছে যে খুব পার্টিকুলার রেলেভেন্ট, সেটা হচ্ছে সবসময় আমরা সকল ক্ষেত্রেই দেখেছি পুলিশকে একটা গণবিরোধী অবস্থানে ভাবতে সবাইকে। তো সেই জায়গাটায় আমার মনে হয়েছে যে পুলিশের যে হিউম্যান রাইটস অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, ব্যক্তি মানুষ নাগরিক হিসেবে, সেইটা দেখার বা সেটা সুরক্ষার ব্যবস্থাটা আমাদের এখানে সিস্টেমে নাই। তো সেই জন্যে সেখানে আমি হুইসেল ব্লোয়িং একটা কনসেপ্ট, প্রভিশন বিশ্বের অন্য দেশগুলোতে আছে, সেটা আমি ইনকর্পোরেট করেছিলাম। কিন্তু টিল টু ডেট আমার মনে হয় না সেটি কার্যকর হয়েছে আমাদের দেশে। তো এখন এই যে পুলিশ নিয়ে সংস্কার কমিশন যেটি হলো, সেখানটায় আমার প্রত্যাশা ছিল যে হুইসেল ব্লোয়িং কনসেপ্টটা প্রযুক্ত করা হবে। একজন ব্যক্তি পুলিশ যখন দেখবেন যে ভেস্টেড ইন্টারেস্টের কারণে তিনি সত্যি কথা রিয়েল পিকচারটা যদি তুলে ধরেন, তাহলে তার পারসিকিউটেড হওয়ার সম্ভাবনা আছে। তো সেই সময়ে তার সুরক্ষাটা কে দেবে? এই ব্যবস্থাটি যদি না রাখা হয়, ভবিষ্যতে এ ধরনের কাণ্ড কারখানা আমাদের হয়তো আবারও দেখতে হতে পারে। সেই জন্যই আমার মনে হয় এই জায়গাটা আমাদের অ্যাড্রেস করা দরকার। আশরাফুল হুদা আমাদের সঙ্গে রয়েছেন, যিনি পুলিশের একেবারে উচ্চ পর্যায়ে ছিলেন। তো আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে আসলে আমাদের অনেক কিছু বলতে পারবেন যে এই যে জনগণ যে পুলিশকে বন্ধু ভাবতে পারে না, সেই দায়গুলো আসলে কার এবং কারণগুলো কি কি বলে মনে করেন আপনি? শুরুতে একটা কথা আমি একটু বলে নিতে চাই যে বর্তমান সরকার প্রায় 9টি কমিশন গঠন করেছেন বিভিন্ন সেক্টরে সংস্কার করানোর উদ্দেশ্যে। কিন্তু পুলিশ সংস্কার কমিশন সম্পর্কে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে চারদিকে, এবং এইটার সম্বন্ধে জানতে রিক্সাওয়ালার থেকে শুরু করে আপনার টপ ব্যুরোক্রেটস বা ব্যবসায়ী, তারা প্রত্যেকেই আগ্রহী শুধু এটার কি হচ্ছে জানতে। কেন পুলিশের ব্যাপারে আগ্রহ একদিকে যেমন আমাকে পুলকিত করে যে উই আর সো ইম্পর্টেন্ট, অন্যদিকে মনে হয় যে আমরা কি এতই খারাপ যে আমাদেরকে নিয়ে এত সমালোচনা। এই বিষয়ে আমার আপনার প্রশ্নের উত্তরে একটা ছোট ঘটনা মনে পড়ছে, না বলে পারছি না। আমি তখন মেট্রোপলিটন পুলিশ ঢাকায় বোধহয় ডিসি, ব্যাক ইন 1983 অর সামথিং, কত বছর হয়ে গেছে, প্রায় 30-40 বছর আগের ঘটনা। তখন আমাদের লোকাল একটা ইংরেজি পত্রিকায় একটা ছোট্ট একটা ছবি আসছিল যে 1 জানুয়ারিতে লন্ডনের
ট্রাফালগার স্কোয়ারে একটা পুলিশ ইউনিফর্ম পরে দাঁড়ানো আর একটা সুন্দর ইয়াং মেয়ে তাকে চুমু দিচ্ছে। তো বলছে যে ওই নিউ ইয়ার্স ইভে এই মেয়েটা পুলিশকে শুভেচ্ছা জানাচ্ছে, নিউ ইয়ার্স গ্রিটিংস জানাচ্ছে পুলিশকে এইভাবে মানে চুমু দিয়ে। শুধু এইটুকু আর ক্যাপশন না দিয়ে শুধু ছবিটা দিচ্ছে। এই ছবিটা আমি এখন পর্যন্ত রেখেছি, আমার কাছে কিন্তু আছে ছবিটা। তা আমি চাইছি এই পুলিশ আমরা কেন হতে পারলাম না? আমাদেরকে দেখলে তো মানুষ চুমু দেওয়া দূরগত ফালায় কেন? এখন এর পিছনে কিন্তু শুধু পুলিশকে দোষারোপ করলে চলবে না, আমি সিস্টেমটাই এরকম হয়ে দাঁড়িয়েছে। তো কিন্তু দিনের পর দিন অবস্থাটা খারাপ। আজকে যে অবস্থা দেখলেন বা এই ৩৬শে জুলাইতে যে ঘটনা হলো সেটার সঙ্গে তার কয়েকদিন আগের ঘটনাও যদি তুলনা করেন, কয়েকদিন আগে মানে কয়েক বছরের কথা বলছি, এত নিচে তো পুলিশ নামেনি বা এত হিংস্র তো পুলিশ হয়নি। তাহলে কেন হলো? তো এখানে দেখা যাচ্ছে যে এরা সব কিছুই হয়েছে এর পিছনে, আমি সরি টু সে, যে একটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকে পেছনে, একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা সংগঠন যদি পুলিশকে নিয়ন্ত্রণ করে, তারা পুলিশকে দিয়ে তাদের স্বার্থের জন্য সব কিছু করাতে পারে। এই করতে করতে পুলিশ প্রথমে লাঠি, তারপরে টিয়ার গ্যাস, তারপরে আপনার অস্ত্র পর্যন্ত হাতে নিতে শুরু করেছে। এত বেশি হিংস্র হয়ে গেল কেন, এই প্রশ্ন হয়তো পরে আসবে, সেটার উত্তর আমি তখন দেবো। কিন্তু এখন পর্যন্ত আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে পুলিশকে বন্ধু, পুলিশ কিন্তু চায় জনগণের বন্ধু হতে। আপনারা দেখেন প্রত্যেক পুলিশ স্টেশনে বলো করে রাখা থাকে পুলিশ জনগণের বন্ধু, পুলিশ চায় এটা। কিন্তু অনেক সময় হ্যাঁ পুলিশের ভেতরে আছে ওরকম সমস্যা যার কারণে পুলিশ থেকে লোকে দূরে থাকে। বাট নেভারদিলেস এটা সত্যি যে তারা ওই মেন্টালিটিটা তাদের ভেতর তৈরি হয়েছে। কেন? তারা ওই পদলেহন করেই বলেন বা কি যে কারণে, তার ব্যক্তিগত স্বার্থ বা কর্তৃপক্ষ খুব খুশি রাখার জন্যে হোক, রাজনৈতিক একটা ইনফ্লুয়েন্স হচ্ছে কাজ করে এদের উপরে, এবং সেই রাজনৈতিক ইনফ্লুয়েন্সের কারণে কিন্তু পুলিশ এরকম। আমি যে লন্ডনের মেট্রোপলিটন পুলিশের ওই পুলিশটার উদাহরণ দিলাম এই জন্যে যে ওইখানে একটা মেয়ে নিউ ইয়ার্স ইভে পুলিশকে চুমু দিয়ে গ্রিটিংস জানায়, এই কারণে যে ওইখানকার পুলিশ ওইখানে প্রাইম মিনিস্টার ট্রাফিক আইন ভঙ্গ করলে তাকে ধরে ফাইন করে দেয়। কারণ ওইখানকার পুলিশ আপনার কুইনের আত্মীয় স্বজনকেও রাস্তায় কোনো ট্রাফিক ভায়োলেশন বা রং পার্কিং দেখলে সেটা ফাইন করে দেয়, তাকে কেউ এভাবে জবাবদিহি করতে হয় না, কোথাও কিছু করতে হয়। কিন্তু আমার দেশে তো সেটা সম্ভব না। আমার দেশে সেটা সম্ভব না, শুধু তাই না, আমার দেশে সম্ভব না শুধু তাই না, আমার দেশে সাবঅর্ডিনেটকে সুপেরিয়র বা ধরেন আমি আমার সাবঅর্ডিনেট যারা আসছে 2 লক্ষ 2.5 লক্ষ পুলিশ, তাদের গার্জিয়ান তো আফটার অল আমি, তাদের মধ্যে কেউ যদি কোনো বিপদে পড়ে তাকে উদ্ধার করতে যদি আমি দুটো সত্যি কথা বলে ফেলি, তাতে আমারও চাকরি চলে যায়। এমন তো ঘটনা হয়েছে এই ডিপার্টমেন্টে। সেইখানে আপনি এই ওটা তো লন্ডনের সাথে তোমরা আশা করতে পারি না। কারণ ইতিহাস পর্যালোচনা করি, আমি আবার আপনার সঙ্গে নিশ্চয়ই আসবো। মির্জা আল মাহমুদ, ব্রিটিশ ভারতে তো ব্রিটিশরা তো আসলে আমাদের কেউ না, আমাদেরকে তারা শাসন করতে এসেছে এবং তাদের শাসন ব্যবস্থা পাকাপোক্ত করতে, আমাদেরকেই দমন করতে তারা পুলিশ বাহিনী তাদের প্রয়োজন মতো ব্যবহার করেছে। স্বাধীন বাংলাদেশে কেন আসলে সেই পুলিশের ক্যারেক্টারটাই আমরা ইনহেরিট করলাম এবং তার কেন কোনো পরিবর্তন করতে পারলাম না আমরা? এখনো কেন শাসকদের হয়ে পুলিশ কাজ করে? আপনার কি মনে হয়? সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। দেখুন, পুলিশ এই শব্দটা কিভাবে আমাদের বাংলাদেশে আসলো, এই বিষয়টা আগে আমাদের প্রথমে দেখা উচিত। ব্রিটিশরা যে পুলিশটা আমাদের জন্য তৈরি করেছিল, সেই পুলিশটা কি আমরা চেয়েছিলাম? নিশ্চয়ই না। আমরা যে পুলিশ চেয়েছিলাম, সেই পুলিশটা চেয়েছিলাম যে তাদের যে পুলিশের বাহিনীর যে কনসেপ্টটা হবে, সেই কনসেপ্টটা হবে যে সৎ কাজের পরামর্শ দিবে এবং অসৎ কাজকে দমন করবে। এই ভিত্তিতে পুলিশ গড়ে উঠেছিল বহু আগে। সেই বহু আগে গড়ে ওঠা পুলিশ বাহিনীকে ব্রিটিশরা এসে সমূলে ধ্বংস করে দিল এবং তারা একটা নতুন পুলিশ বাহিনী আমাদের সামনে নিয়ে আসলো আমাদের দেশকে শাসন করার জন্য, শোষণ করার জন্য। অথচ তারা যখন আসলো
তখন পৃথিবীর ইতিহাসে দেখা যাচ্ছে যে এই ভারতবর্ষ ছিল মানে জ্ঞানে ধনে সম্পদে ঐশ্বর্যশালী একটা দেশ, আমরা সেটাকে ইনহেরিট করেছি। সেই ভারতবর্ষকে তারা যখন শোষণ করতে আসলো তখন তারা এই পুলিশ বাহিনীকে তাদের মতো করে, যে এখানে তাদের শাসনের বিরুদ্ধে যেন কেউ কোনো কথা বলতে না পারে, তাদের অপকর্মগুলোকে ঢেকে রাখার জন্য তারা পুলিশ বাহিনীকে ব্যবহার করেছে। সেইটারই ধারাবাহিকতায় আমরা 47-এর দেশ ভাগের পর ভারত পাকিস্তান দুই জায়গাতে সেই একই অবস্থায় থাকলো। ওই ফাউন্ডেশনটা যে পুলিশ আইন যেটা করেছে সেখানে তাদের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাকে অক্ষুণ্ণ রেখে ভারতেও চলছে, পাকিস্তানেও চলেছে। সেইটারই ধারাবাহিকতা রক্ষা করে 71-এ মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশের জনগণ যখন দেখলো যে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা পূরণ হচ্ছে না, তখন তারা নতুন করে চিন্তাভাবনা শুরু করলো। সেই চিন্তাভাবনা শুরু করতে যাওয়ার আগে শাসক গোষ্ঠী যারা যখন ক্ষমতায় এসেছে তখন তারা এসেই তাদের শাসন ক্ষমতাকে সুসংহত করার জন্য পুলিশ বাহিনীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধে তো পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে, সেটা নিশ্চয়ই আমরা অস্বীকার করতে পারি না। তারপরে একটি স্বাধীন দেশে আবার পুলিশ আগের মতোই হয়ে গেল, এই দায়টা আসলে কাকে দেবেন আপনি? দেখুন, খুব সুন্দর একটি কথা বলেছেন। স্বাধীন দেশে পুলিশ আজকে যে অবস্থা, আমরা জুলাইয়ে যে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আজকে যে অবস্থাটায় আমরা আছি, ঠিক তার চেয়েও আরও বেশি আকারে এই দেশের মানুষ চেয়েছিল বাংলাদেশে তাদের মালিকানা সুপ্রতিষ্ঠিত হবে। সেই মালিকানা সুপ্রতিষ্ঠিত করার জন্য তারা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, একটা নতুন বাংলাদেশে নতুন বাহিনী হবে, কিন্তু তারা সেটা শেষ পর্যন্ত করতে পারে নাই। এই জন্যেই যে ওই স্বাধীনতা লাভের পর যখন শাসন ক্ষমতায় যারা আসলো তারা তাদের শাসন ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সেই একই কায়দায় যে পুলিশের যে আইনটা আছে সেই আইনের মধ্যে এবং যে সংস্কারগুলো প্রয়োজন ছিল সেই সংস্কারগুলো তারা করে নাই। না করার কারণে পুলিশ তো আইনের বাইরে যেতে পারবে না, কারণ আইন প্রয়োগ করা হচ্ছে তাদের কাজ। এখন আইন প্রণয়ন করবে কারা? মেম্বার্স অফ পার্লামেন্টরা। এখন মেম্বার্স অফ পার্লামেন্টরা যেরকম আইন প্রণয়ন করবে, পুলিশ তো বাধ্য হবে সেই আইনটি প্রয়োগ করতে। আবার সেই আইনটাও তারা প্রয়োগ করতে পারছেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন। আমি একটু স্যারের কাছে আসি, প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার কি মনে হয় স্যার, এই যে মানে পিপল ফ্রেন্ড যে তারা হতে পারলো না বা এন্টি পিপল যে হয়ে গেল পুলিশ, এই দায়টা নিশ্চয়ই সবাইকেই নিতে হবে, বাট ওয়াজ দ্য সার্কেল যে এটার জন্য কি পুলিশ বেশি দায়ী, নাকি শাসক গোষ্ঠী বেশি দায়ী, নাকি সিস্টেমটাই দায়ী যেটা আসলে পুলিশকে শাসকদের ওপর এত ডিপেন্ডেন্ট করে তোলে বা শাসকদের একটা নিয়ন্ত্রণ, প্রত্যক্ষ নিয়ন্ত্রণ চলে আসে? আপনি কি মনে করেন? আসলে একটা কেস স্টাডি তুলে ধরবো। আমার নানা শ্বশুর উনি পুলিশ সার্ভিসে ছিলেন ব্রিটিশ আমলে, কলকাতার রেজিস্ট্যান্ট পুলিশ কমিশনার ছিলেন এবং তার পেশাগত দক্ষতার কারণে দুটি খেতাব পেয়েছিলেন, প্রথমে খান সাহেব, তারপর খান বাহাদুর, SAYB মুর্শিদি। তার উপর দায়িত্ব ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে দেখশন করা আর কি, সরকারের পক্ষ থেকে। তো ইচ্ছা করলে তো তিনি নিবর্তন করতে পারতেন, নানানভাবে নিগ্রহের সৃষ্টি করতে পারতেন আমাদের, কিন্তু তিনি কবির প্রতি সিম্প্যাথেটিক ছিলেন। বরাবর তাকে যতটা কমফোর্ট দেওয়া যায়, রিলিফ দেওয়া যায়, যেহেতু তার চিন্তাটা ছিল প্রো পিপল একটা চিন্তা, সেই কারণে। কিন্তু তিনি যদি ব্রিটিশের একদম ওই রকম খয়ের খায় হিসেবে ভূমিকা পালন করতেন, যত রকমের অত্যাচার আছে আইন বহির্ভূত সবই তো লাইন ধরে ধরে কোনটা বিপক্ষে যাচ্ছে সেটা করতে পারতেন। সেই জন্য ব্যক্তি কিন্তু ম্যাটার করে, তার মাইন্ডসেট, তার পারসেপশন, সেইটা। এখানে যদি ওই যেটা বলছিলাম আমি, যে হুইসেল ব্লোয়িং এর বিষয়টা যদি ইনকর্পোরেট করা যায় আইনে, তাহলে কিন্তু সবাই সতর্ক হয়ে যাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারাও 10 বার চিন্তা করবেন যে আমি এটা বেআইনি আদেশ দিচ্ছি, এটা তো ব্যাকফায়ার করবে, এবং সেটি মানতে একজন পেশাদার পুলিশ সদস্য বাধ্য নন। এবং প্রফেশনাল প্রাইডের যে জায়গাটা আছে, ওই জায়গাটার উপর কাজ করতে হবে আমাদের। তাহলে অন্তত এই যে আইন বহির্ভূত কাজ, তারপরে আপনার প্রফেশনাল যে ইথোস ভ্যালুস, তার বাইরে গিয়ে কাজ করাটা, সেটা কখনোই সম্ভব হবে না। মানে তাদেরকেও সেই সেফটি সিকিউরিটিজ দিতে হবে যেখানে তারা আসলে নিজের নৈতিকতা দিয়ে কাজ করতে পারেন। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ স্যার। পুলিশ সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ আমরা সকলেই জানি, সেগুলো আমরা একটু দেখে আসি দর্শকদের সাথে নিয়ে পরবর্তী আলোচনা কন্টিনিউ করার জন্য। প্রিয় দর্শক, চলুন দেখে আসি কি আছে পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টে।
স্যারের কাছে একটুখানি জানতে চাইছি, আপনি একজন পুলিশ কর্মকর্তা, সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে আসলে কি মনে করছেন, আপনার অবজারভেশন কি এই প্রস্তাবনাগুলোর উপরে জনাব আশরাফুল হুদা? এই কমিশনের রিপোর্টগুলো আপনি যেগুলো মাত্র বললেন এর পুরোটাই আমি লাইন বাই লাইন গন থ্রু। আর বলে রাখা ভালো যে এটা তো গেল সরকারি পুলিশ কমিশন যেটা করা হয়েছিল, পুলিশ রিফর্ম কমিশন। এছাড়াও একটা প্রাইভেট পুলিশ রিফর্ম কমিশন ছিল, সেটার আমি একজন সদস্য ছিলাম। তো এখন ওটা সেখানেও আমরা একটা রিপোর্ট তৈরি করে সরকারকে দিয়েছি। দেখা গেছে দুটো রিপোর্টই অলমোস্ট প্রায় 85% একই রকম হয়, কারণ আমাদের চিন্তাধারা এক্সপেকটেশন তো প্রায় একই রকম। এখানে একটা জিনিস আমি না বলে পারছি না, দেখেন আমরা অনেক কথাতেই প্রায় ব্রিটিশ আমলের আইনের কথা বলি যে তারা ওই সমস্ত আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে, আমাদেরকে রুল করার জন্য তারা আইনগুলো করেছিল। এখন সেগুলি আমরা চালিয়ে যাচ্ছি, আমরা চেঞ্জ করিনি এই সমস্ত রুলস। হয়তো কথা বেশ কিছুটা সত্যি, কিন্তু তারপরেও যে আইনগুলো তারা করে গেছে সেই আইনগুলোই কি আমরা ফলো করছি, ওইটুকুই কি ফলো করি? আমি আপনাকে বলি, একটা মুরগি বাজার থেকে কিনে নিয়ে ওর পায়ে দড়ি বেঁধে হাত দিয়ে ঝুলায় নিয়ে যাওয়া হয় যে আমরা নিয়ে যাই, এটাও কিন্তু একটা অপরাধ, এটা আইনে আছে। কিন্তু আজ পর্যন্ত শুনে আমি তো আমার চাকরি জীবনে শুনিনি কাউকে ধরেছে যে ভাই ইউ আর ডুইং এ রং থিং, গ্রেপ্তার না হোক। তো এই জন্য আমি বলছি যে মানে যেহেতু ব্রিটিশ করেছে কাজে এটা খারাপ, এটাকে সে ওইভাবে মূল্যায়ন করলে চলবে না। যেটুকুই তারা করে গেছে সেটুকু তো আমরা করি না এখন। এর ভিতরে যে পয়েন্টগুলো আছে এগুলি প্রত্যেক সবই কিন্তু অলমোস্ট আগেরটাতেও ছিল, আগেও ছিল। এর 85% কিন্তু আমরা ফলো করি, করার কথা। যেমন থানায় গেলে সঙ্গে সঙ্গে তার কমপ্লেনটা হবে, এফআইআর হবে, যে জিডি করতে গেলে জিডি হবে, মহিলাকে পৃথকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। একমাত্র নতুন কথা যেটা এখানে শোনা যাচ্ছে সেটা হলো কাছের একটা ঘর টোপের ভিতরে, কিন্তু এই কাছের ঘর না দিয়ে একটা আলাদা জায়গায় মহিলাকে আলাদাভাবে মানে তার শ্লীলতা যাতে হানি না হয় এনশিওর করে যেটা করা হবে। আননেসেসারি যাতে কাউকে অ্যারেস্ট করাটা হয়, কাউকে এফআইআর নাম না থাকলে করাটা হয়, এগুলি কিন্তু সবই আমরা টাইম টু টাইম আমাদের বলে আসছি, কিন্তু মানে না। এখানে ওই যে বললাম যে গায়ের জোরে যা করে, বা ধরেন ওপরের কোনো নির্দেশ পার্টিকুলারলি রাজনৈতিক কর্তৃপক্ষের যদি কোনো নির্দেশ থাকে তো সেটা তারা যে কোনো কারণে হোক পালন করে। তো অতএব এই কমিশনের যে রিপোর্টগুলি আছে এগুলির সঙ্গে আমি শুধু একটা এখানে বলাটা ঠিক হবে কিনা আমি জানি না। আমরা কমিশন রিপোর্টের একটা পয়েন্টে শুধু আমার ব্যক্তিগত আপত্তিও ছিল, সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবং আমরা যে একটা বললাম যে একটা প্রাইভেট একটা কমিশনের সঙ্গে আমি জড়িত ছিলাম, আমরা যেটা বলেছি আপনি যদি কিছু মনে না করেন, এটা ওই পেপারটা আমার সঙ্গে এক্স্যাক্ট ওয়ার্ডটা আমি এটা বলতে পারছি না, সেখানে বলা আছে যে পুলিশের বোধহয় অপরাধ যেগুলো আছে সেগুলো মানবাধিকার কমিশনারকে বলা হয়েছে যে পুলিশ যে সমস্ত অপরাধ করে সেগুলি মানবাধিকার কমিশন সেগুলি এনকোয়ারি ইনভেস্টিগেশন। আমার রাইট? এটা আছে, আমি কারণ এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। দেখুন মানবাধিকার কমিশন উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্যাম, আমি তাদের উপর এই দায়িত্বটা দিয়ে দেওয়া, আপনি দেন অন্য কাউকে দেন, আপনি জুডিশিয়ারিকে দেওয়া যেতে পারে। আপনি কোনো বলেন যে কোনো রিটায়ার্ড সুপ্রিম কোর্টের জাস্টিস বা হাইকোর্টের জাস্টিস তার অধীনে একটা কমিটি থাকবে, তারা পুলিশের এই প্রথমত পুলিশ যে অপরাধগুলি করে, কথায় আসছে একটা আপনার প্রায় সবাই বলে যে পুলিশের অপরাধ তো পুলিশই ইনভেস্টিগেশন করে, তো পুলিশই তো করবে, করে তো পানিশমেন্টও দিচ্ছে। এখন থেকে হাজার হাজার পানিশমেন্ট তো হচ্ছে, ঠিক আছে। মেজর যেগুলো ক্রিমিনাল অফেন্স যদি হয়, পুলিশ যদি মার্ডার করে বা ওরকম কোনো ক্রিমিনাল অফেন্স করে, তাহলে তো সেটা লোক সবাই জানতেও পারছে এবং দে আর টেকেন টু কাস্টডি, এরপরে অনেকে জেল ফাঁসি পর্যন্ত হয়ে গেছে। তো সেখানে এরপরেও যদি কারোর কোনো সন্দেহ থাকে যে না এটা পুলিশের হাতে ইনভেস্টিগেশন হলে ন্যায় বিচার পাওয়া যাবে না, তাহলে ওরকম একটা কমিটি করা যেতে পারে যারা এটা করবে। কিন্তু মানবাধিকার কমিশন, আমি আবার বলছি যে ওই ডিউ রেসপেক্ট, আমি আপনাকে পয়েন্টে দেবো না, মানবাধিকার কমিশনকে যে বলা হয়েছে তার সেখানে একটা they will look into rather investigate into this পুলিশের যে সমস্ত ডিফল্ট
এটা করা বোধহয় ঠিক হবে না। একটা জায়গাতে আমার একটু আপত্তি রয়ে গেছে। এছাড়া আমি দেখি যে ওনারা যা বলেছেন তার সঙ্গে শুধু না, আমি আমার ব্যক্তিগত অভিমত বলছি না, আমার মনে হয় এদেশের জনগণও এগুলির সঙ্গে সবগুলির সঙ্গে একমত এবং তারাও চায় এটা এইভাবে হোক। আবার আরও ডিটেলসে গেছি আপনি, যেমন ধরেন একজন পুলিশের অপরাধ করার যে সুযোগগুলোকে আমাকে সেই সুযোগগুলো নিয়ে আপনার কাছে আমি আবার আসবো, শুনবো, কারণ আমরা আরো অনেকখানি কথা বলতে চাই এটা নিয়ে। এই পুলিশ সংস্কার কমিশনে আমার মনে হয় যে সবচেয়ে বেশি জনমতের আহ্বান করা হয়েছিল। একেবারে অনলাইনে আমরা দেখেছি, টেলিভিশনের স্ক্রলিং এ দেখেছি যে মানুষ যাতে জানায় যে কেমন পুলিশ চায় তারা। তো সেই জায়গাটাই আমি একটু জানতে চাই মির্জা আল মাহমুদ, আপনার কি মনে হয় যে জনমনের আকাঙ্ক্ষার কতটা প্রতিফলন ঘটেছে আসলে এখানে? এই পুলিশ কমিশন সংস্কার যে রিপোর্ট, কমিশন যে রিপোর্টটা দিয়েছে অলমোস্ট সব কিছুই এসেছে। বিশেষ করে যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র শামীম রেজা হত্যার পরে যে ব্লাস্ট একটা জনস্বার্থে মামলা দায়ের করে, সেই মামলার পরিপ্রেক্ষিতে অনারেবল অ্যাপিলেট ডিভিশন থেকে একটা জাজমেন্ট হয়েছে। সেই জাজমেন্টে পুলিশ বাহিনীর জন্য 10টা ডিরেক্টিভস দিয়ে দেওয়া হয়েছে। সেই ডিরেক্টিভসগুলোর প্রতিফলনই আমি এটার মাঝখানে দেখতে পেয়েছি এবং আমার কাছে ভালো লেগেছে। কিন্তু এই জায়গাটা আরেকটা জিনিস আমি যেটা দেখতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে এই দেশের মুক্তিকামী মানুষ তাদের মালিকানা কর্তৃত্ব, দেশের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য তারা যেই জিনিসটা চায়, যে পুলিশ ল এনফোর্সিং এজেন্সি হিসেবে তাদের যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, মানুষের পরম অভিপ্রায়ের অভিব্যক্তি, যেটা যে তাদের ক্ষমতায়নটা পুলিশ এস্টাবলিশ করবে থ্রু তাদের অ্যাক্টিভিটিস দিয়ে, এই জায়গাটায় যে তাদের ওই জায়গাটায় একটু ঘাটতি আছে। এই জায়গাটার সঙ্গে যদি একটু লিঙ্ক আপ করে দেওয়া যেত, যে তাদের যে ট্রেনিং, পুলিশের যে ট্রেনিংটা হয়, সেই কনসেপ্টটা পুলিশের যে ট্রেনিং, সেই ট্রেনিংয়ের জায়গাটা যদি একটু ঠিক করে দেওয়া যায়, তাহলে পরে আমার মনে হয় যে এই জিনিসটা আরও সুন্দর হবে। পাশাপাশি এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে পুলিশের যে পুলিশিং কার্যক্রমটা থানায় যখন গ্রেফতার করে নিয়ে আসার পরে আমি বর্তমান সমাজের যে একটা কম্পোজিট পুলিশ স্টেশনের চিন্তা করছি। কম্পোজিট পুলিশ স্টেশনটা কেমন, সেটা হচ্ছে যে একজন এসআই একজন আসামিকে গ্রেফতার করে নিয়ে আসার পরে ওইখানে একজন স্বাস্থ্য কর্মকর্তা থাকবে, ডাক্তার, বিসিএস ডাক্তার থাকবে, জেনারেল প্র্যাকটিশনার, সে তার স্বাস্থ্য পরীক্ষা করবে যে তার শারীরিক মানসিক অবস্থাটা কেমন। এটা পরীক্ষা করার পরে ওইখানে জার্নালিস্টরা থাকতে পারে, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যারা ক্রাইম রিপোর্ট করে, তারা তার সঙ্গে একটু ইন্টারাকশন করতে পারে, কেন আসছে, কারণ সে একজন অপরাধী, সে অপরাধ নাও করতে পারে, আবার অপরাধীও হইতে পারে। তখন সে একজন যখন ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের সঙ্গে কথা বলবে, তখন তার ভিতরের কথাটা সে বলার পরে তারপরে যিনি ইনভেস্টিগেটিং অফিসার আছে তিনি তার তদন্তর কার্যক্রমের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করবে। এবং সেই জায়গায় একজন অ্যাটর্নি সার্ভিসেস অফিস থেকে একজন পাবলিক প্রসিকিউটর ওখানে ডিপোর্ট করা যেতে পারে, যে পাবলিক প্রসিকিউটর তখন এই যে তার এফআইআর লেখার কাজগুলো, যেই জায়গাটা মূল সমস্যাটা হয়। জনবহুল দেশে এত যখন অপরাধ, এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, কেন সম্ভব না। এবং সেইখানে যেখানে 12 ঘন্টা একটা নির্দিষ্ট টাইমের মাঝখানে গ্রেফতারকৃত আসামিকে বিচারকের সামনে হাজির করতে হয়, সেখানে একজন বিচারক ডিপোর্ট করা যেতে পারে। তাহলে পরে একটা কম্পোজিট পুলিশ স্টেশন যদি হয়, মানুষ সেখানে গিয়ে সহজেই তাদের সেবাটা পাচ্ছে। এবং সেখানে প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার হচ্ছে তো রাইট টু লাইফ, রাইট টু টক উইথ হিজ লয়ার। অপরাধী হইলেও তার সেই রাইটটা তার থাকবে। তখন এই কম্পোজিট পুলিশ স্টেশনটা যদি থাকে, তাহলে এখানে মানুষ পুলিশের সঙ্গে অনেক বেশি জনবান্ধব হবে এবং নিশ্চয়তা থাকবে, আসলে দায়বদ্ধতা থাকবে বিভিন্ন সেক্টরে। অনেক ধন্যবাদ। এবং সেই ক্ষেত্রে আরেকটু অ্যাড করি, সেই ক্ষেত্রে এই যে এখান থেকে যে মামলার যে প্রসিকিউশনটা স্টার্ট হচ্ছে, যেটা আমি রাষ্ট্রের একজন আইন কর্মকর্তা হিসেবে যেটা দেখেছি বিগত 24 বছরে, সেখানে যে ওই প্রসিকিউশন স্টার্ট ফ্রম ওই পুলিশ স্টেশন, সেই এফআইআরটা যখন আসলো, ইনভেস্টিগেশন করার পরে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ওই তদন্তকারী কর্মকর্তা যে এফআইআরের যে কপিটা থাকে, এজাহারে যা বলা থাকে, সেটা হুবহু দিয়ে দেয়। এবং পরবর্তীতে এই প্রমাণ করার ক্ষেত্রে তখন দেখা যায় যে রাষ্ট্রপক্ষ সঠিকভাবে মামলাটা প্রমাণ করতে পারে না। এই প্রমাণ করতে না পারার কারণে
মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। বঞ্চিত হলে তখন মানুষ বিচার বিভাগ এবং পুলিশ দুইটার প্রতি আস্থা হারায়, এবং আস্থা হারাইতে হারাইতে এই আস্থা ফিরিয়ে আনা মনে হয় আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং জরুরি জিনিস। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। আমরা এই আলোচনা চালিয়ে যেতে চাই, পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আরও কথা বলবো আগামী পর্বে। আজকের মতো তাহলে দর্শকদের থেকে বিদায় নিই। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, তবে আগামী আলোচনা হবে এর উপরেই, পুলিশ সংস্কার কমিশনের নানা সুপারিশ নিয়ে আরও কি করা যেতে পারে, কি করা হয়েছে, সেই সব কিছু নিয়ে আবার নিশ্চয়ই দেখা হবে, কথা হবে। সঙ্গে থাকুন।